সবাইকে সাইন ফিজিক্স চ্যানেলে আবারও স্বাগত। গতদিন আমরা স্থিতিস্থাপকতা চ্যাপ্টার প্রথম পর্ব আমরা বলেছিলাম এবং সেই পর্বে বেসিক্যালি আমরা পীড়ন, বিকৃতি, ইয়ং গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক এবং দৃঢ়তা গুণাঙ্ক বা ক্রিম্পটন বিকৃতি গুণাঙ্ক নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কাকে বলে এবং তাদের সমীকরণ প্রতিষ্ঠা আমরা করেছিলাম। আজকে একদম প্রথমে আমরা একটা সূত্র জানব, পয়সনের অনুপাত। সূত্র ঠিক বলা হয়তো উচিত না, একটা রাশি পয়সনের অনুপাত, এর সংজ্ঞা আমরা প্রথমেই জানব। এই পয়সনের অনুপাতের সংজ্ঞা কি? এর সংজ্ঞা হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি ও অনুদৈর্ঘ্য বিকৃতি অনুপাতকে বলা হয় পয়সনের অনুপাত। এবং ইয়াকে আমরা লিখব কি দিয়ে? সিগমা দিয়ে। ওকে, কি লিখব? সিগমা দিয়ে আমরা ইয়াকে লিখব। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্বীয় বিকৃতি ও অনুদৈর্ঘ্য বিকৃতি অনুপাতকে বলা হবে পয়সনের অনুপাত। নতুন একটা টার্ম আজকে দেখলাম যে পার্শ্বীয় বিকৃতি। বিগত দিনে আমরা অনুদৈর্ঘ্য বিকৃতি কাকে বলে সেটা আমরা বলেছিলাম, তার ইকুয়েশনও তোমরা জানো। আজকে আমরা নতুন একটা টার্ম শিখব যে পার্শ্ব বিকৃতি কি জিনিস। সেটা বলতে গেলে আমি একটা চিত্র এখানে এঁকে নিচ্ছি। মনে করো কোন একটা বস্তু আমি রাখলাম, যে বস্তুর প্রাথমিক দৈর্ঘ্য এল এবং প্রাথমিক যে ব্যাস, প্রাথমিক ব্যাস বড় হাতের ডি। বড় হাতের এল কি? ওই বস্তুর প্রাথমিক দৈর্ঘ্য, বড় হাতের ডি ওই বস্তুর প্রাথমিক ব্যাস। লক্ষ্য করো, যদি আমি এই বস্তুকে আমি বল দিয়ে একটু টানি, বল প্রয়োগ করা হলো দুই মুখে, তাহলে কি হবে? বস্তুটা একটু লম্বা হবে। যখন কোনো একটা বস্তু লম্বা হবে, যদি সেই বস্তুর আয়তন একই থাকে, তাহলে কি হবে? তার এই যে ব্যাস সেটা কমবে। নিশ্চয় আগের মতো ডি থাকবে না, নতুন ব্যাস হবে ডি মাইনাস, আমি ছোট ডি নিলাম, ডি মাইনাস ছোট ডি। এই ছোট ডিটা কি? এটা ব্যাসের হ্রাস, কতটা ব্যাস কমলো। আর দৈর্ঘ্যটা আগের থেকে বৃদ্ধি পাবে, আমি লিখছি এল প্লাস ছোট এল। ছোট এলটা কি? দৈর্ঘ্য বৃদ্ধি। তো লক্ষ্য করুন চারটে টার্ম এখানে আমি দেখলাম। কি কি? একটা বড় হাতের ডি, ছোট হাতের ডি, ছোট হাতের এল, বড় হাতের এল। এই চারটে পদের কি কি নাম হবে? প্রথম বড় হাতের ডি, এটা কি? প্রাথমিক ব্যাস। এটা কি? ব্যাসের হ্রাস। লক্ষ্য করো এক্ষেত্রে প্রযুক্ত বল প্রয়োগ করে দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে, এই জন্য দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কিন্তু সাইডে কমে গেছে, ব্যাস কমে গেছে, মুখের ক্ষেত্রফল কমে গেছে। যদি এরকম হয় কোন একটা বস্তুকে প্রযুক্ত বলটা আমি বাইরের দিকে প্রয়োগ না করে আমি বলটা ভিতরের দিকে প্রয়োগ করছি, বস্তুকে চেপে দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু বস্তুর ব্যাস বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য কমে যাবে। আমি বলতে চাইছি যে কোনো বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে প্রস্থচ্ছেদ কমে যাবে, অর্থাৎ প্রস্থচ্ছেদের ব্যাস কমে যাবে। অপরদিকে কোনো বস্তু দৈর্ঘ্য হ্রাস করলে প্রস্থচ্ছেদের ব্যাস বৃদ্ধি পাবে। এই ব্যাস এবং দৈর্ঘ্য এর সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। ছোট এল কি? দৈর্ঘ্য বৃদ্ধি
বড় হাতের এল কি? প্রাথমিক দৈর্ঘ্য। লক্ষ্য করো পয়সনের অনুপাত সংজ্ঞা কি বলেছে? সংজ্ঞা বলেছে পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। গতদিন আমি বলেছিলাম যে বিকৃতি মানে কোন রাশির বিকৃতি মানে সেই রাশির পরিবর্তন এবং সেই রাশির যে প্রাথমিক মান এই দুটোর অনুপাত, এই দুটোর অনুপাত। সেই দিক দিয়ে দেখতে গেলে পার্শ্ব বিকৃতি মানে পাশের দিকে পরিবর্তন, পাশের দিকে, তাই পার্শ্ব বিকৃতি আমি কি লিখবো? আমি এখানে লিখে নিই পার্শ্ব বিকৃতি কি হবে? পাশের দিকে ব্যাস কত হ্রাস পেয়েছে? ডি পরিমাণ। প্রথমে কত ছিল? বড় হাতের ডি। তো ব্যাসের পরিবর্তন বাই প্রাথমিক ব্যাস, এটা কি হবে? এটা পার্শ্বীয় বিকৃতি। অপরদিকে অনুদৈর্ঘ্য বিকৃতি আগের দিন বলেছিলাম ছোট এল বাই বড় এল, দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, এটা কি? অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমি মান বসিয়ে দিই, লিখতে পারবো সিগমা সমান ছোট ডি বাই বড় ডি, ছোট এল বাই বড় এল, লিখতে পারবো ডি ইন্টু বড় এল, বড় ডি ইন্টু ছোট এল। অনেক বইতে কি হয়? অনেক বইতে দেখবে এই জায়গাটা একটা নেগেটিভ চিহ্ন দেওয়া থাকে, অনেক বইতে একটা নেগেটিভ চিহ্ন দেওয়া থাকে। কেন দেওয়া থাকে? সাধারণত পার্শ্ব বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতি দুটো ব্যস্তানুপাতিক, একটা দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ব্যাস হ্রাস পাবে, সেই জন্য অনেক সময় এটা নেগেটিভ দেওয়া থাকে। আমি শুধুমাত্র মান লিখছি, আমি নেগেটিভ সাইন এখানে ইউজ করছি না। তাহলে সিগমার যে ইকুয়েশন আমরা পেলাম, সিগমার ইকুয়েশন কি পেলাম? সিগমা সমান পেলাম সিগমা ইজ ইকুয়াল টু পেয়েছি আমরা ডি ইন্টু এল বাই ডি ইন্টু ছোট এল, এটা সিগমার ইকুয়েশন। এখন পয়সনের অনুপাত সিগমার সংজ্ঞা তো বুঝলাম, তার সমীকরণও বুঝেছি, কিন্তু পয়সনের অনুপাতের একক ও মাত্রা কি হবে? এর একক, যেহেতু এটা দুই প্রকার বিকৃতি অনুপাত, এটাও বিকৃতি পার্শ্ব বিকৃতি, এর একক নেই, এককহীন, যেহেতু বিকৃতি, এটাও বিকৃতি, এটাও কি? এককহীন। লক্ষ্য করো অপরেও একক নেই, নিচেরও একক নেই, অতএব কি হবে? সিগমা একটি একক বিহীন রাশি। আর মাত্রা কি হবে? যেহেতু একক নেই মাত্রা থাকবে না, মাত্রাহীন, বা লিখতে পারো m0 l0 t0। অতএব পয়সনের অনুপাতের সংজ্ঞা, সমীকরণ, ইয়ার একক ও মাত্রা আমরা দেখলাম। নেক্সট দেখব পয়সনের অনুপাতের মান কত হয় বা কত হতে পারে সেটা দেখব। তার সঙ্গে আমরা এটাও দেখব যে পয়সনের অনুপাত এর একক নেই, তার মেন কারণ কি? এটা বিকৃতি এবং দুই প্রকার বিকৃতি অনুপাত। এখন একটা কোশ্চেন অনেক সময় থাকতে পারে যে পয়সনের অনুপাত এবং ইয়ং গুণাঙ্ক, এদের মধ্যে পয়সনের অনুপাতটা কি স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা যায়? অবশ্যই পয়সনের অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা যাবে না। এই জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক কি হবে? সবসময় পীড়ন ও বিকৃতির অনুপাত। বাট পয়সনের অনুপাত ইয়া দুটি বিকৃতির অনুপাত, ইয়া কিন্তু পীড়ন ও বিকৃতি অনুপাত না, ইয়া এক প্রকার পার্শ্ব বিকৃতি ও অনুদৈর্ঘ্য বিকৃতি অনুপাত। সেই জন্য পয়সনের অনুপাতকে কখনোই আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক নামে অভিহিত করতে পারবো না। নেক্সট আমরা আসবো পয়সনের অনুপাতের সীমাস্থ মান কি হবে, এর ম্যাক্সিমাম মান কত হবে, মিনিমাম মান কত হবে। এর সীমাস্থ মান আমরা দুটো হেডিং এ জানবো। একটা জানবো তাত্ত্বিক মান। তাত্ত্বিক মান মানে যে মানটা আমরা থিওরিটিক্যাল বার করতে পারবো, অঙ্ক করে বার করতে পারবো, তার সঙ্গে কিন্তু বাস্তবে কোনো সম্পর্ক নেই, বা বাস্তবে পুরোপুরি এটা নাও মানতে পারে, নাও খাটতে পারে। তাত্ত্বিক মান কি হবে? বলছে
পয়সন অনুপাতের তাত্ত্বিক মানের সব থেকে মিনিমাম মান যেটা হবে -1, এর থেকে কম কখনো পয়সন অনুপাতের মান হতে পারবে না। অপর দিক দিয়ে পয়সন অনুপাতে ম্যাক্সিমাম মান, সর্বোচ্চ মান হবে কি +12। তাহলে সিগমার মানটা সবসময় কি হবে, -1 থেকে বড় হবে এবং +12 থেকে ছোট হবে। এটা কিন্তু আমরা বলবো যে পয়সন অনুপাতের তাত্ত্বিক মান। অপরদিকে বাস্তব মান, বাস্তব মান সাধারণত পয়সন অনুপাত ঋণাত্মক কখন হয়, যদি কোনো একটা বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। অর্থাৎ কোন একটা বস্তুকে আমি টেনে লম্বা করছি, তার সঙ্গে সঙ্গে বস্তু মোটা হচ্ছে, একমাত্র সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো যে তার ক্ষেত্রে পয়সনের অনুপাত ঋণাত্মক। কিন্তু বাস্তবে এমন কোনো বস্তু নেই যে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্ষেত্রফলও বৃদ্ধি ঘটে। সব বস্তুই কি হয়, দৈর্ঘ্য বৃদ্ধি করলে ক্ষেত্রফল কমে যায়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যায়। সেই বাস্তব ক্ষেত্রে ঋণাত্মক পয়সনের মান পাওয়া যায় না। বাস্তব মান 0 লেস দেন সিগমা লেস দেন +12। তাত্ত্বিক মান -1 থেকে +12, বাস্তব মান 0 থেকে +12। অনেক সময় এগুলোকে আমরা অনেক সময় এরকমও লিখি, লেস দেন অর ইজ ইকাল টু সিগমা লেস দেন ইজ ইকাল টু +12, 0। আমরা এটাও অনেক সময় লিখতে পারি। তাহলে আমরা 4টে সংজ্ঞা পেলাম বিগত ভিডিওতে এবং আজকে ভিডিও মিলে। কি কি সংজ্ঞা পেলাম? একটা পেয়েছি আমরা ইয়ং গুণাঙ্ক ওয়াই, একটা পেয়েছি আয়তন বিকৃতি গুণাঙ্ক কে, একটা পেয়েছি দৃঢ়তা গুণাঙ্ক এন, বা অনেক পেয়েছি এটাও লেখে। আজকে পেয়েছি পয়সন অনুপাত সিগমা। এই 4টে ধ্রুবক, 4টের মধ্যে সম্পর্ক কি হবে সেটা আজকে আমরা দেখব। এদিকে আমরা বলি কি, যে স্থিতিস্থাপক ধ্রুবকগুলি, স্থিতিস্থাপক ধ্রুবকগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক। ওয়াই, কে, এন এবং সিগমা এর মধ্যে সম্পর্ক। এই সম্পর্কগুলো আমরা 3টে করে সম্পর্ক আমরা বার করব বা জানবো, 3টে। প্রথমে যদি আমরা জানতে চাই তো ওয়াই, কে এবং সিগমার মধ্যে সম্পর্ক কি, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ওয়াই সমান 3k 1 - 2 সিগমা, ওয়াই সমান 3k 1 - 2 সিগমা। 2 নম্বরে যদি আমরা জানতে চাই ওয়াই, ওয়াই, এন এবং সিগমা সম্পর্ক, সেক্ষেত্রে সম্পর্ক হবে ওয়াই সমান 2n 1 + সিগমা। লক্ষ্য করো, প্রথম যে সম্পর্ক y ইজ ইকাল টু 3k 1 - 2 সিগমা, এটা হলো কি y না ইয়ং গুণাঙ্ক, কে আয়তন বিকৃতি গুণাঙ্ক এবং সিগমা অর্থাৎ পয়সনের অনুপাত, ইয়াদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। 2 নম্বর যে ইকুয়েশন লিখলাম y ইজ ইকাল টু 2n 1 + সিগমা, এটা হলো ইয়ং গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক এবং পয়সনের অনুপাত, তাদের মধ্যে সম্পর্ক। 3 নম্বর যেটা লিখবো, 3 নম্বরটা আর কি করে পাবো, এটাও ওয়াই এটাও ওয়াই, এই দুটো সমান করে দেবো, সমান করে আমরা এদিক ওদিক করে আমরা সিগমার মানটা পেতে পারি। সিগমা মানটা 3 নম্বরটা আমরা কি পাবো, 3 নম্বরটা পাবো সিগমা সমান 3k - 2n, সিগমা সমান কি বললাম 3k - 2n বাই 6k + 2n, 3k - 2n বাই 6k + 2n, এটা হবে পয়সন অনুপাত, আয়তন বিকৃতি গুণাঙ্ক এবং দৃঢ়তা গুণাঙ্ক, তাদের মধ্যে সম্পর্ক। নেক্সট আমরা পাবো বাদবাকি যে সম্পর্ক, কার সঙ্গে, ওয়াই, কে এবং এন এর সম্পর্ক। এটা আমরা পাবো 9/y 9/y সমান
1/k প্লাস 3/n। কি করে পাবো এই সম্পর্কটা? পাবো কি করে? এই সিগমার মানটা এই সমীকরণ বা এই সমীকরণ কত বসিয়ে দাও, দিলে এটা পাওয়া যাবে। তো এই যে চারটে সম্পর্ক আমি লিখলাম, প্রথম সম্পর্কটা কার সম্পর্ক? এটা হলো ওয়াই কে ও সিগমার সম্পর্ক। 2 নম্বরটা ওয়াই এন ও সিগমার সম্পর্ক। 3 নম্বরটা সিগমা কে ও এন এর সম্পর্ক। 4 নম্বরটা ওয়াই কে ও এন এর সম্পর্ক। ওকে, এই চারটে সম্পর্ক আমরা পেতে পারি। আমি থার্ড ভিডিওতে আমি দেখাবো দু একটা কি করে এগুলো আসে। ওকে, নেক্সট যে হেডিং এ আমরা আসবো সেটা খুব ইম্পর্টেন্ট পার্ট, তারের প্রসারণ ঘটাতে প্রয়োজনীয় কৃতকার্য। আমরা যে কোন একটা তার, উলম্ব তার যেটা কোন একটা আলম্ব বিন্দু থেকে ঝুলছে, তাকে আমরা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাচ্ছি। এই দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানোর জন্য বাইরের থেকে যে বল প্রয়োগ করছি, সে বল কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাচ্ছে মানে একটা সরণ প্রদান করছে, অর্থাৎ সেই বল কিন্তু একটা কার্য করছে। এই যে কার্য উৎপন্ন হচ্ছে, এই কার্য কিন্তু ওই তারের মধ্যে বা ওই সংস্থার মধ্যে একটা শক্তি হিসাবে জমা হবে। সেই শক্তিকে আমরা বলবো স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তাকে বলবো কি? স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তো চিত্র দেখো, চিত্র কি করলো? এল দৈর্ঘ্য সম্পন্ন, এল প্রাথমিক দৈর্ঘ্য সম্পন্ন একটা তার আছে, যে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বড় হাতের এ। এই তার যখন কোনো বল প্রযুক্ত হচ্ছে না, তখন দৈর্ঘ্য বৃদ্ধি কত? তখন 0। কোনো বল প্রযুক্ত হচ্ছিল না, এটা প্রথম ক্ষেত্র, তখন দৈর্ঘ্য বৃদ্ধি 0। আমি একটা বল প্রয়োগ করলাম, এফ বল। এফ বল প্রয়োগ করার পর দৈর্ঘ্য বৃদ্ধি হলো ছোট হাতের এল। তাহলে এর এর ক্ষেত্রে খুব সিম্পল, এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে আমরা লিখতে পারবো ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান কি ছিল? অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। গতদিন শিখেছিলাম। তো অনুদৈর্ঘ্য পীড়ন, আমি এটাকে লিখছি অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। লক্ষ্য করো, লিখতে পারবো ওয়াই ইজ ইকাল টু, পীড়ন কি ছিল? বল বাই ক্ষেত্রফল, বিকৃতি কি ছিল? দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। তো লিখতে পারবো এফ এল বাই এ ছোট হাতের এল। এটা আমি ইয়ং গুণাঙ্কের যে ইকুয়েশন, সেটা আমি পাশে লিখে রাখলাম, এটা আমার কাজে লাগবে। তাহলে ব্যাপারটা কি ঘটছে? ব্যাপারটা হচ্ছে যে একটা এল দৈর্ঘ্যের তার আছে, বল প্রযুক্ত করছি বা প্রয়োগ করছি, তারটা আস্তে 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 লম্বা হচ্ছে। প্রযুক্ত বল কাজ করছে এইদিকে, তারটি লম্বা হচ্ছে সেটাও এইদিকে। অর্থাৎ এক্ষেত্রে প্রযুক্ত বল এবং লম্বা হওয়া অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটা অর্থাৎ সরণ, প্রযুক্ত বল এবং সরণ একই দিকে। তাহলে কার্য কি হয়? কার্য হয় বল ইন্টু সরণ। কার্য কি হয়? বল ইন্টু সরণ। তাহলে প্রযুক্ত বল এবং কার্য একই দিকে। তো এক্ষেত্রে কৃতকার্য কি হওয়া উচিত? কৃতকার্য হওয়া উচিত আমাদের খুব সিম্পল, প্রয়োজনীয় কৃতকার্য হওয়া উচিত W সমান প্রযুক্ত বল ইন্টু সরণ। অবশ্যই এক্ষেত্রে সরণটা দৈর্ঘ্য বৃদ্ধি। এখন প্রযুক্ত বল ইন্টু সরণ, এটা কখন প্রযোজ্য এই সূত্রটা? যদি প্রযুক্ত বলটা স্থির মানের বল হয়, অর্থাৎ প্রযুক্ত বলটা প্রথম থেকে শেষ পর্যন্ত মানটা চেঞ্জ হচ্ছে না, একই মান। কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করো, প্রথমে প্রযুক্ত বল ছিল না, তখন দৈর্ঘ্য বৃদ্ধি 0। প্রযুক্ত বলটা ধীরে ধীরে বৃদ্ধি করার পর কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো। আমি একটা উদাহরণ দিয়ে বলি। মনে করো এই দৈর্ঘ্য বৃদ্ধিটা ধরো 5 সেন্টিমিটার। কত? এটা 5 সেন্টিমিটার।
তাহলে প্রথমে কিন্তু প্রযুক্ত বল 5 সেমি ছিল না, প্রথমে প্রযুক্ত বল 0 নিউটন ছিল, তখন দৈর্ঘ্য বৃদ্ধি 0, বৃদ্ধি করে 1 নিউটন করলাম, মনে করো একটু বৃদ্ধি হলো, দৈর্ঘ্য বৃদ্ধি 0.5 সেমি, 2 নিউটন করলাম 1 সেমি, 3 নিউটন করলাম 1.5 সেমি। এই বৃদ্ধি করতে করতে আমি ফাইনাল যে বল, যার থেকে বেশি বল প্রয়োগ করছি না, আমি বললাম এফ ইজ ইকাল টু সাপোজ আমি ধরলাম 10 নিউটন। তখন দেখলে ফাইনাল যে দৈর্ঘ্য বৃদ্ধি ছোট থেকে সেটা 5 সেমি। তাহলে প্রত্যেকটা পয়েন্টে প্রযুক্ত বল বিভিন্ন এবং প্রত্যেকটা পয়েন্টের পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধিও বিভিন্ন। তো এক্ষেত্রে কিন্তু প্রযুক্ত বল স্থির নেই, প্রযুক্ত বল প্রত্যেকটা বিন্দুতে প্রত্যেকটা পয়েন্টে মানটা পরিবর্তিত হচ্ছে। তো এক্ষেত্রে বলবো কি পরিবর্তনশীল বলের অধীনে কৃতকার্য। এক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি ফিক্সড, বাট বলটি মানে পরিবর্তনশীল বল। এক্ষেত্রে আমরা নেব প্রয়োজনীয় কৃতকার্য সমান প্রযুক্ত গড় বল নেব, প্রযুক্ত গড় বল ইন্টু সরণ। এই অঙ্কগুলো ইন্টিগ্রেশন দিয়ে খুব ভালোভাবে করা যায়। আমি দুটো নিয়ম দেখাবো, একটা সিম্পল নিয়ম এবং দেখাবো আরেকটা ইন্টিগ্রেশন দিয়ে। প্রথমে সিম্পল নিয়মটা দেখে নাও, আঙ্কিক নিয়ম, তবে ইন্টিগ্রেশন দিয়ে বা কলনবিদ্যা দিয়ে। কলনবিদ্যা ক্লাস 11-এ অতটা সবাই তো বুঝবে না, অনেকে শিখে হচ্ছে, আস্তে আস্তে এগুলো সব শিখে যাবে। তো প্রযুক্ত গড় বল বার করার নিয়ম, প্রাথমিক বল 0, অন্তিম F/2 ইন্টু সরণগত L, কারণ L দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে, তাই কি হবে হাফ ইন্টু Fl, হাফ ইন্টু Fl, এটাই ইকুয়েশন। এখন F এর মান কত, এবার তুমি বুঝতে পারবে যে কেন আমি F এর মানটা এখান থেকে y বার করেছি। কারণ দেখো F কত হবে, F হবে y a ছোট l বাই বড় l। এই F এর মানটা এখানে বসিয়ে দাও, y কত y a l, F এর মানটা বাই l ইন্টু ছোট l, বা লিখতে পারবো কৃতকার্য y a l স্কয়ার 2l, এটা প্রয়োজনীয় কৃতকার্যের রাশিমালা। অর্থাৎ কোন একটি এল দৈর্ঘ্য সম্পন্ন তারের দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হাতে এল করার জন্য প্রয়োজনীয় কৃতকার্য W is equal to y a l স্কয়ার বাই 2l। y ইয়ং গুণাঙ্ক, বড় হাতের a ওই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ছোট হাতের l দৈর্ঘ্য বৃদ্ধি, বড় হাতের l প্রাথমিক দৈর্ঘ্য। এখন এই যে শক্তি বা কার্য, এটাকে অনেক সময় বলবো আমরা কি, একে বলতে পারি প্রয়োজনীয় কৃতকার্য বা ওই তারের মধ্যে সঞ্চিত স্থিতিস্থাপক স্থিতিশক্তি। টানার জন্য ওর মধ্যে একটা শক্তি জমা থাকবে, তাকে বলবো স্থিতিস্থাপক স্থিতিশক্তি। ওকে, তো অনেক সময় পরীক্ষায় কোশ্চেন থাকে যে কোন তারের সঞ্চিত স্থিতিস্থাপক স্থিতিশক্তি রাশিমালা প্রতিষ্ঠা করো, সেম অঙ্ক, সেম নিয়ম। এবার নেক্সট দেখো শক্তি ঘনত্ব, এই রাশিমালাটা। শক্তি ঘনত্ব জিনিসটা কি, শক্তি ঘনত্ব হলো ঘনত্ব মানে সাধারণত কোনো কিছুকে আয়তন দিয়ে ভাগ করা। শক্তি ঘনত্ব কি হবে, আমি এটাকে লিখছি ইউ দিয়ে লিখছি, শক্তি ঘনত্ব মোট শক্তি বাই আয়তন, মোট শক্তি বাই আয়তন, এটা শক্তি ঘনত্বের রাশিমালা। তাহলে মোট শক্তি আমরা কি পেয়েছি, বড় হাতের W, আয়তনকে লিখছি আমি ভি দিয়ে। তো মোট শক্তির ইকুয়েশন কি পেয়েছি আমরা, y a l স্কয়ার বাই 2l, আয়তন ভি। আয়তন কার আয়তন, এই তারের প্রাথমিক আয়তন, এই তার। আমি এই তারটাকে আমি এখানে আঁকছি, দেখো ছোট করে, তারটা এরকম মোটা তার, এখানে এঁকেছি শুরু করে। এই মুখের ক্ষেত্রফল কত a, প্রাথমিক দৈর্ঘ্য কত l। যে কোনো তার দেখতে কিরকম, চোঙ আকৃতি। যে কোনো চোঙের আয়তনের সূত্র কি, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাহলে এই তারের প্রাথমিক আয়তন ভি কত হবে,
ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, ভি কত হবে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, বা লিখতে পারো ইউ সমান ওয়াই এ পরে কাটছি 2l ইন্টু এল এল স্কোয়ার ইন্টু এ ওয়াই এল স্কোয়ার বাই 2l স্কোয়ার, সাজিয়ে লিখি ওয়াই হাফ ইন্টু ওয়াই ছোট এল বাই বড় এল ছোট এল বাই বড় এল এল ইন্টু এল এল স্কোয়ার এল ইন্টু এল এল স্কোয়ার। এবং কেন লিখলাম তোমরা বুঝতে পারবে এর পরের লাইনে। লক্ষ্য করে একটা জিনিস, আমরা কি শিখেছি ইয়ং গুণাঙ্ক, এখান দেখো ইয়ং গুণাঙ্ক কি লিখেছি অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তো এই যে ইকুয়েশন এখান থেকে দেখো তো আমরা লিখতে পারি অনুদৈর্ঘ্য লিখছি না উজ্জ্ব রাখছি পীড়ন সমান কি লিখবো পীড়ন সমান লিখতে পারবো ইয়ং গুণাঙ্ক ইন্টু বিকৃতি, ইয়ং গুণাঙ্ক মানে ওয়াই ইন্টু বিকৃতি, কি লিখতে পারো পীড়ন সমান ইয়ং গুণাঙ্ক ইন্টু বিকৃতি। তাহলে লিখতে পারো পীড়ন সমান ইয়ং গুণাঙ্ক ইন্টু বিকৃতি কি ছোট এল বাই বড় এল। তাহলে কি পাচ্ছি পীড়ন সমান পাচ্ছি ওয়াই ছোট এল বাই বড় এল, ওয়াই ছোট এল বাই বড় এল। তো বেসিক্যালি এটা কি, এটা হলো পীড়ন। আর ছোট এল বাই বড় এল কি, এটা জানো বিকৃতি। তাহলে আমরা লিখতে পারবো এক কথা লিখতে পারবো এখান থেকে, বা শক্তি ঘনত্ব ইউ সমান হাফ ইন্টু ওয়াই এল বাই এল পীড়ন ইন্টু বিকৃতি। পরীক্ষায় কোশ্চেন থাকে প্রমাণ করো কোন তারে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানোর জন্য তারের শক্তি ঘনত্বের রাশিমালা ওয়াই ইজ ইকুয়াল টু হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটা ওয়াই ইজ ইকুয়াল টু হাফ পীড়ন ইন্টু বিকৃতি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি নেক্সট এই ক্যালকুলেশনই করব, সেম ক্যালকুলেশন, বাট সেটা আমি করব কার সাহায্যে, সেটা আমি করব সম্পূর্ণ কলনবিদ্যার সাহায্যে, ইন্টিগ্রেশনের সাহায্যে। দেখো সেম ক্যালকুলেশন আমরা করবো কি কলনবিদ্যার সাহায্যে। প্রয়োজনীয় কৃতকার্য কলনবিদ্যা কি ধরতে হয়, ধরলাম যে এখান থেকে x দূরত্বে, ওকে এখান থেকে x দূরত্বে dx দৈর্ঘ্য বৃদ্ধি নিলাম dx দৈর্ঘ্য বৃদ্ধি। মনে করি x দূরত্বে dx, x দূরত্বে কোন একটা বিন্দু যেখানে প্রযুক্ত বল হলো f, এখানে আমরা একটা dx পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাচ্ছি। তাহলে এটা আঁকছি না বড় করে একটু, এই তার ছিল, এই তারটাকে আমরা একটু কি করছি লম্বা করছি, এই তারটাকে লম্বা করবো কোন পর্যন্ত, এই পর্যন্ত মনে করো এটা এই লম্বা তো একসঙ্গে হুট করে হবে না, আস্তে 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 লম্বা হবে। এই লম্বা হওয়ার সময় মনে করো এখান থেকে x দূরত্বে অবস্থিত আসলাম কোন একটা বিন্দুতে, তখন প্রযুক্ত বল কাজ করছে f, কাজ করছে কত f, এবং সেখান থেকে আমরা কি করলাম আরেকটা ছোট্ট একটা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটালাম, খুব ক্ষুদ্র দৈর্ঘ্য বৃদ্ধি ঘটালাম, এই ক্ষুদ্র দৈর্ঘ্য বৃদ্ধি নাম বললাম dx, ক্ষুদ্র দৈর্ঘ্য বৃদ্ধি তার নাম dx। লক্ষ্য করো এই dx পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানোর জন্য প্রয়োজনীয় কৃতকার্য, dx দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কৃতকার্য dw কত হবে বল ইন্টু সরণ। যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধি অল্প dx, কৃতকার্য অল্প হবে, dx দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কৃতকার্য dw সমান f ইন্টু dx। তাহলে মোট কৃতকার্য, মোট দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হাতে এল এর জন্য প্রয়োজনীয় কৃতকার্য কত হবে w সমান ইন্টিগ্রেশন dw ইন্টিগ্রেশন মান কত এটা
এফ ডিএক্স। এখন ইয়ং গুণকের মান আমি আগে করেছিলাম, এক্ষুনি কি পেয়েছিলাম, আর পেয়েছিলাম এফ এল বাই এস ছোট এল। ওয়াই কত হবে, ওয়াই দেখো ওয়াই কত হবে, ওয়াই হবে ওয়াই না, এক্ষেত্রে এফ এফ বার করি, এফ হবে ওয়াই এ এল বাই বড় হাতের এল। লক্ষ্য করো আমি কিন্তু বলেছি এখানে যে ছোট হাতের এক্স, এক্স দৈর্ঘ্য বৃদ্ধির জন্য, কি বলেছি, এক্স দৈর্ঘ্য বৃদ্ধির জন্য, তাহলে এক্স দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রযুক্ত বল বলেছি আমি বড় হাতের এফ। লক্ষ্য করো, তো সেক্ষেত্রে আমি এই এখানে এল এর জায়গাটায়, ঠিক এল এর জায়গাটা আমি কি লিখবো, এক্স, কারণ কি এক্স দৈর্ঘ্য বৃদ্ধি হলে, বেসিক্যালি আমরা কি করছি, আমরা কিন্তু আগে যে ইকুয়েশনে লিখলাম ওখান থেকে আমরা বার করছি যে কেন আমরা এক্স লিখবো, কারণ এল হলে এল লিখবো, এখানে এক্স ধরেছি, এফ কত হবে ওয়াই এ এক্স বাই এল, কারণ এক্স দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কৃতকার্য বার করলে সেটা এটা হবে। তো কি ইন্টিগ্রেশন এফ এর মান বসিয়ে দাও, ওয়াই এ এক্স স্কোয়ার, সরি ওয়াই এ এক্স স্কোয়ার না, ওয়াই এ এক্স বাই এল ইন্টু ডিএক্স। তো ডিএক্সটা কিন্তু, ডিএক্সটা কি, ডিএক্সটা কিন্তু একটা ক্ষুদ্র দৈর্ঘ্য এবং এক্সটা কিন্তু একটা ভেরিয়েবল চলরাশি। এই এক্স এর মানটা মিনিমাম 0 হতে পারে, এক্স এর মান কি মিনিমাম 0 হতে পারে, ম্যাক্সিমাম হতে পারে এক্স ইজ ইকুয়াল টু এল। তো লিমিট কি নেবো, 0 টু এল। অনেক বইতে এক্স ডাইরেক্ট এল লেখে, এফ ডিএল লেখে, আমি এক্স দিয়ে বলছি একটু সুবিধার জন্য, অনেকে দুটো এল গুলিয়ে ফেলে। ডব্লু কত হবে, ডব্লু হবে ওয়াই এ এল কনস্ট্যান্ট বাড়ি নিয়ে এসো 0 টু এল এক্স ডিএক্স, বা লিখবো ডব্লু সমান ওয়াই এ এল ইন্টিগ্রেশন এক্স ডিএক্স এর ভ্যালু এক্স স্কোয়ার বাই 2। যারা নতুন 11 তার জন্য আমি বেসিক ম্যাথমেটিক্স নিয়ে একটা ভিডিও দেব, ওখানে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন নিয়ে আমি দেখাবো কি করে করতে হয়, সেটা দেখলে বুঝতে পারবে কি করে এগুলো এসছে। ডব্লু কত হবে ওয়াই এ, নিয়ম কি, প্রথমে এক্স জায়গায় এল বসাতে হবে, এল স্কোয়ার বাই 2 মাইনাস এখানে 0 বসাতে হবে, 0 স্কোয়ার বাই 2 নিয়ম। ডব্লু কত হবে, গুণ করে দাও ওয়াই এ এল স্কোয়ার বাই 2l। এটা হলো প্রয়োজনীয় কৃতকার্য, আগেরটাও তাই এসেছিল। এবার শক্তি ঘনত্ব, এখান থেকে আমরা শক্তি ঘনত্ব রাশিমালা কি করে পাবো, শক্তি ঘনত্ব একদম আগের মতো কি হবে, মোট শক্তি বাই আয়তন, ওয়াই এ এল স্কোয়ার বাই 2l বা আয়তন এ ইন্টু এল, এ কেটে যাবে, কি হবে ওয়াই এল স্কোয়ার বাই 2l স্কোয়ার, কি ছিল এটা, কি লিখেছিলাম আগে, হাফ ইন্টু ওয়াই এল বাই এল ছোট এল বাই বড় এল, পুরো হুবহু আগের মতো, আগে একটা যেটা করলাম নর্মাল নিয়মে সেই নিয়মে। তো ইউ কত হবে হাফ ইন্টু, এটা কি ছিল পীড়ন, কি ছিল বিকৃতি, পেয়ে গেলাম শক্তি ঘনত্ব সমান হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তো আজকে ভিডিও এই পর্যন্ত, পার্ট 3 তে আমরা নেক্সট পরবর্তী বিষয়গুলো আমরা আলোচনা করব।